আচমকা এমন কথায় অবাক হয় শ্রাবণ। ভাবার জন্য সময় না নিয়েই উত্তর দেয়। সুফিয়া সালাম জানিয়ে তাদের সম্মুখে বসলেন। আজিজুল হক সৌজন্য হেসে নিজেদের পরিচয় জানাতেই ভিতরে ভিতরে বেশ চমকে উঠলেন তিনি। এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে মেয়ের জন্য ভাবতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। মাজেদা এসে দিয়ে গেল চা এবং বিস্কুট। আফসানা হাস্যোজ্জ্বল মুখে বললেন, মেয়ের বিয়ে দিয়েছে সেই কবে, সেই ঘরে নাতি নাতনিও আছে। এখন বাকি শুধু আমার এই একটা মাত্র ছেলে, তারও বিয়ের বয়স হয়েছে। বাড়িতে একা একা কি ভালো লাগে বলুন তো? সুফিয়া জোরপূর্বক হেসে বললেন, বিয়ের বয়সী ছেলে আছে ঘরে, তাহলে তাকে বিয়ে করিয়ে দেওয়াই তো উত্তম। এইটাই তো আমি বলি, কিন্তু ছেলেকে এই বিষয়ে বললেই সে এড়িয়ে যায়। তারপর পরশু এসে আমায় জানালো তার নাকি একটা মেয়েকে পছন্দ হয়েছে, বিয়ে করলে তাকেই করবে। ছেলের যখন পছন্দ হয়েছে, তাহলে অন্য কোথাও মেয়ে খুঁজে সময় নষ্ট করতে যাবো কেন বলুন? কৃত্রিম হাসলেন সোফিয়া। আজিজুল হক বললেন, না জানিয়ে আসার জন্য দুঃখিত আপা। আমার স্ত্রীর তো আর তরেই সইছিল না, তাই আজই আসতে হলো। অনুভার ছবি আমরা দেখেছি, আমাদের তাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমরা চাইছি আজই বিয়ের কথাবার্তা একেবারে পাকাপোক্ত করে যেতে। প্রত্যুত্তরে কি বলবেন বুঝতে পারলেন না সোফিয়া। তবে তিনিও খুব করে চান নিজে দাঁড়িয়ে থেকে মেয়েটার বিয়ে দিতে, মরার আগে মেয়েটার সুখ নিজ চোখে দেখে যেতে। ওনার নীরবতা দেখে আফসানা আশ্বস্ত করে বললেন, আমরা সব কিছু জানি আপা, ওইসব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বউ নয়, বরং আমরা এক কাপড়ে একটা মেয়ে নিয়ে যেতে চাই বাড়িতে। আপনার মেয়েকে রাজরানী করে রাখবো, কখনো কোনো কষ্ট হবে না তার। আমার ছেলেটা রাগী হলেও মনটা কিন্তু খুব ভালো, খুব আশা নিয়ে এসেছে আপা, খালি হাতে ফেরাবেন না আমাদের। মহিলাটির কণ্ঠস্বর খুবই করুণ শোনালো। ভদ্র মহিলার চোখ জোড়ার পানে তাকিয়ে সুফিয়া খেয়াল করলেন ওই চোখে অদৃশ্য এক মায়া আছে। এত সুন্দর অক্ষি যুগলের মালিককেও মনটাও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। মনে মনে সুফিয়া সিদ্ধান্ত নিলেন, যাই হয়ে যাক না কেন এখানে এবার তিনি ছোট কন্যাকে বিয়ে দেবেন। কারো না শুনবেন না, তারও তো একটা জীবন আছে নাকি। তার উপর ওদের বাবা মারা গেছেন, আর্থিকও এখন সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছে, চাকরি করছে। ওনার অবস্থাও তেমন ভালো নয়, তাই মা হিসাবে ছোট মেয়েটার জীবন সাজিয়ে দেওয়া তো ওনারই কর্তব্য। দুজন নরনারী কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় ওনার মুখপানে চেয়ে আছেন। লম্বা একটা শ্বাস টেনে নিলেন সুফিয়া, অধর প্রশস্ত করলেন কিছু বলার উদ্দেশ্যে। আর তখনই শব্দ হলো কলিং বেলের। কিছু বলতে গিয়েও থেমে গেলেন সুফিয়া। মাজেদা দৌড়ালো দরজা খুলতে। মিনিট দুয়েক পরেই দু হাতে বাজারের থলে নিয়ে হাজির হলো অনুভব। অপরিচিত দুজন মানুষকে সোফায় বসে থাকতে দেখে ভ্রুকুটির কুঁচকে নিল। ব্যাগ দুটো মাজেদার হাতে দিয়ে ফিসফিসিয়ে শুধালো, ওনারা কারা? আপনারে দেখতে আইছে আফা। খালার মতিগতি দেখে যা বুঝলাম, ভিতরে ভিতরে খালাই কিন্তু রাজি। খুব তাড়াতাড়ি আপনার বিয়ার ঢোল বাজাইতে যাইতেছে গো আপা। মাজেদাও ঠিক একইভাবে ফিসফিস করে উত্তর দিল। কথাটা বলেই লাজুক হেসে প্রস্থান করলো মাজেদা। ললাটে এখনও কয়েকটা ভাঁজ পড়ে আছে অনুভার। এগিয়ে গিয়ে সালাম দিল অপরিচিত মানুষ দুজনকে। আফসানা এবং আজিজুল হক সমস্বরে জবাব নিলেন সালামের। ভদ্রতা বজায় রেখে অনুভব প্রশ্ন করল, আপনারা? ঠিক চিনলাম না তো আপনাদের। আফসানা এক পাশে সরে গিয়ে নিজের পাশে কিছুটা জায়গা করে দিলেন তাকে বসার জন্য। হাত বাড়িয়ে ডেকে বললেন, আমরা তানিমের বাবা মা, এখানে এসে বসো তো মা। আশ্চর্য হয় অনুভব, তানিমের বাবা মা ওনারা এখানে কেন? মায়ের বয়সী ভদ্রমহিলার ডাকে ওনার পাশে গিয়ে বসলো অনুভব। প্রশ্ন করল, আপনারা হঠাৎ এখানে? এবারও হাসলেন আফসানা, বললেন, তোমার জন্য তো আশা। আমার জন্য? ওনাকে কিছু বলতে না দিয়েই সুফিয়া বলে উঠলেন, ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। চমকায় অনুভব। বিয়ের প্রস্তাব? গলা শুকিয়ে আসে মুহূর্তেই। শুকনো ঢোক গেলে শুধায়, কার সাথে? আফসানা মুচকি হেসে উত্তর দেন, তানিমের সাথে। তুমি তো আমাদের অফিসেই চাকরি করো, তাই না? অপ্রস্তুত হয় অনুভব। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, আমার সঙ্গে স্যারের বিয়ে এটা কি করে হয় আন্টি? উনি আমার অফিসের বস, আর আমি ওনার একজন কর্মচারী। আফসানা ভদ্রমহিলা প্রাণবন্ত একজন নারী। স্বভাবসুলভ অধরে হাসি রেখেই বললেন, কেন হয় না? চাইলেই হয়। আমরা তো চাইছি, আমাদের আদরের একমাত্র ছেলের পছন্দ হয়েছে। তুমি যদি চাও বিয়ের পরেও চাকরি করতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবু না করো না মা, খুব আশা নিয়ে এই যে এসেছি।
এই মাকে ফিরিয়ে দিও না। অনুভব করলো ভদ্রমহিলার কণ্ঠস্বরে কিছু একটা আছে, যার বিপরীতে কিছছে বলার মতো খুঁজে পাচ্ছে না সে। এত সুন্দর আবেদনের পর মনে হয় না কেউ মুখের উপর না বলে দিতে পারবে। সবচেয়ে বেশি অবাক হচ্ছে এটা শুনে যে তানিমের তাকে পছন্দ, যেই লোকটা শুরু থেকেই তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে আসছে, সেই লোকটা তাকে বিয়ে করতে চায়। যদিও লোকটার ইদানিংকালের ব্যবহারে কিছু একটা টের পেয়েছিল অনুভব, তবুও বারবার ভাবনা সরিয়ে দিয়েছে মন মস্তিষ্ক থেকে। ভেতরে অস্বস্তি বোধ করছে অনুভব। কিভাবে এদের না বলে দেবে বুঝতে পারছে না। মায়ের দিকে তাকিয়ে এটা অবশ্য বুঝতে পারল যে মা এই প্রস্তাবে রাজি থাকবে নাই বা কেন। তিনি তো কবে থেকেই চাইছিলেন মেয়েকে সুপাত্রে হস্তান্তর করতে। আজিজুল হক আর আফসানা চা খেতে খেতে সোফিয়ার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলছেন। আবার কলিং বেল বেজে উঠল। মাজেদা দরজার দিকে এগোতে এগোতে বলল, মনে হয় বড় আপায় আইয়া পড়ছে। তার কথাই ঠিক হলো। ভেতরে প্রবেশ করলো আর্থিকা। চারিদিকে চোখ বুলিয়ে সকলকে সালাম দিয়ে বসে পড়ল মায়ের পাশে। আফসানা হেসে বললেন, তুমি বুঝি অনুভার বড় বোন? জি, আপনারা? ওনারা ওনাদের পরিচয় দিতেই আর্থিকাও ঠিক ছোট বোনের মতোই ভেতরে ভেতরে চমকালো। আর চোখে দেখে নিল তাকে। অনুভার চোখে মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব। সুফিয়া মেয়ের উদ্দেশ্যে তাদের আসার কারণটা বলে এবার তাদের উদ্দেশ্য বললেন, আমার মেয়েটা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমিও চাই আমার মেয়েটা এবার অন্তত সুখের মুখ দেখুক। তাই আমার কোনো আপত্তি নেই আপনাদের প্রস্তাবে। বুক কেঁপে ওঠে অনুভার। মা তো ওনাদের কথা দিয়ে দিচ্ছে, এবার কি হবে? বড়দের মাঝখানে কিছু বলতেও পারছে না মেয়েটা। অসহায় দৃষ্টিতে বড় বোনের পানে তাকালো। আর্থিকা ইশারায় বোনকে আশ্বস্ত করে মায়ের উদ্দেশ্যে হেসে বলল, অনুপ্রাপ্তবয়স্ক মেয়ে, ওর অনুমতি না নিয়ে হুটহাট এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো তুমি নিতে পারো না মা। বড় কন্যার দিকে ভ্রুযুগল কুঁচকে তাকান সুফিয়া। বলেন, ওর মতামত নিয়ে কি হবে, সেই তো বলবে। তোমাদেরকে ছেড়ে আমি যাব না। আজিজুল হক বললেন, না না, বিয়েটা যেহেতু ওর, সারাটা জীবন যখন ওকেই কাটাতে হবে, তখন ওর সিদ্ধান্তটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। নির্দ্বিধায় তুমি তোমার মতামত জানাতে পারো মা। তুমি কি বিয়েতে রাজি? পুনরায় বড় বোনের পানে তাকায় অনুভব। আর্থিকা চোখ দিয়ে ইশারা করে বোনকে, যার অর্থ সহজেই বোধগম্য হয় অনুভার। সোজাসাপটা জবাবে বলে, তানিম স্যারকে আমি শুরু থেকেই অফিসের বস হিসেবে জেনে এসেছি। অফিসের কাজ ব্যতীত ওনার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। সেই ক্ষেত্রে এই বিয়েতেও আমি সায় দিতে পারছি না। মাফ করবেন আমায়। এমন একটা সিচুয়েশনে যে কখনো পড়তে হবে তা ভাবতেও পারিনি। ভেতরে ভেতরে আহত হলেন আফসানা। বোঝানোর সুরে বললেন, তাতে কি হয়েছে মা? পরিচয় নিয়ে তো পরিচয় হয়ে যাবে। পারিবারিক ভাবে না হয় তোমাদের বিয়েটা হবে, তারপর সংসার করতে গিয়ে দুজন দুজনকে চেনা জানা হয়ে যাবে। কত মানুষেরই তো অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, যেখানে একজন আরেকজন আগে কখনো দেখেনি পর্যন্ত। তারা কি সংসার করছে না? এবার কি যুক্তি দেবে ভাবতে লাগলো অনুভব। কিন্তু তাকে আর ভাবতে না দিয়ে আর্থিকা ভদ্রতা বজায় রেখে বলল, সবার ক্ষেত্রে এমনটা হয় না আন্টি। অফিসের বসের সঙ্গে বিয়েটা দৃষ্টিকটু দেখায়। অন্যান্য কর্মচারীরা ব্যাপারটা নিয়ে যে আড়ালে কথা বলবে, তার কি গ্যারান্টি আছে? তাছাড়া আমার বোনের জন্য যোগ্য পাত্র আমি পেয়ে গেছি। তাকে আমি কথাও দিয়েছি অনুভার সঙ্গে তার বিয়ে দিব। মা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, তার সঙ্গে বিভিন্ন ঝোড়ঝামেলা তো আছেই, তাই বলা হয়ে ওঠেনি। আশা করি বুঝতে পারছেন আন্টি। তার কথায় অনুভা এবং সুফিয়া দুজনেই চমকালো। মনক্ষুণ্ণ হলেন আফসানা। আজিজুল হক ব্যাপারটাকে ভীষণ স্বাভাবিকভাবে নিলেন। বিয়ের বয়সী মেয়ে যখন বাড়িতে আছে, বাড়ির কেউ না কেউ তার বিষয়ে এমন সিদ্ধান্ত নিবে, এটাই স্বাভাবিক। আফসানা কিছুক্ষণ নীরব রইলেন। মেয়েটাকে ওনার প্রথম দেখাতেই মনে ধরেছিল। তার উপর ছেলের পছন্দ বলে কথা। তারপরেও কিছুটা আশা নিয়ে বললেন, আরেকবার যদি ভেবে দেখতে, বিয়েটা তো এখনো হয়নি। আর তাছাড়া আমার ছেলেও তো কোনো দিক দিয়ে খারাপ নয়। আর্থিকা মিহি হেসে উত্তর দেয়, খারাপ ভালোর কথা আসছে না আন্টি। বিয়েটা তো আর ছেলে খেলা নয়। একজনের পছন্দ দিয়ে কখনো বিয়ের মতো সম্পর্ক হয় না। যাকে অনুভা এতদিন স্যারের সম্মান দিয়ে এসেছে, তাকে তোর হুট করে স্বামীর স্থান দেয়া যায় না। তাছাড়া ওরও নিজের পছন্দের মানুষ আছে, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আন্টি। আশার আলো চট করে নিভে গেল আফসানার। আজিজুল হক নীরব রইলেন। সকলের থেকে বিদায় নিয়ে তারা চলে যেতে চাইলেন, কিন্তু আর্থিকা তাদের যেতে দিতে নারাজ হলো। যতই হোক মনের অফিসের বসের বাবা মা বলে কথা, আপ্যায়ন না করলে কি আর হয়? একেবারে নাস্তা করিয়েই তারপর ওনাদের যেতে দেওয়া হলো।
ওনারা যেতেই সুফিয়া চেপে ধরলেন মেয়েকে, প্রশ্ন করলেন, তুই কাকে বিয়ের কথা দিয়ে এসেছিস? হ্যাঁ, এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে গেল। তুই কজনকে চিনিস বলতো? আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার তুই কে? আর্থিকার সোজা উত্তর, আমি ওর বড় বোন, তাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। বড় ঘর হলেই যে বিয়ে দিতে হবে এমন কথা কোথায় আছে? যে বস নিজের এমপ্লয়ের সম্মান দিতে জানে না, সে আবার বউ পারবে কি করে? যত সব। কিন্তু তুই কথা দিয়েছিস কাকে? হয়তো চিনতেও পারো, আবার নাও পারো, তবে এটা জেনে রাখো অনু তাকে ভালোবাসে, আর ছেলেটা অনুকে প্রচণ্ড ভালোবাসে। আমাদের জন্যই ওর ভালোবাসাটা অনেক আগেই বিসর্জন দিয়ে দিয়েছে মা। নিহাত ছেলেটা ভালো, তাই এখনও ওর অপেক্ষায় বসে আছে। আমি আমার ভালোবাসার মানুষ হারিয়েছি, কিন্তু বোনকে কিছুতেই তার ভালোবাসা হারাতে দিব না। অনুভার জন্য যদি যোগ্য কেউ থাকে তাহলে সে হচ্ছে শ্রাবণ। বলেই নিজ ঘরের দিকে পা বাড়ালো আর্থিকা। তার কথা শুনে সুফিয়া এখনও ঠায় দাঁড়িয়ে রইলেন পূর্বস্থানে। দরজার আড়াল থেকে সমস্ত কথায় কর্ণগোচর হয়েছে অনুভার। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল সে। আর্থিকাও ফ্রেশ হয়ে এলো। টাইম জেগে উঠেছে, বিছানায় এক ঝাঁক খেলনা নিয়ে খেলছে। মাকে দেখতে পেয়ে ভাঙা ভাঙা শব্দে নিজের মতো করে বলে যাচ্ছে কথা। আর্থিকা ছেলের মাথায় হাত বুলিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ল। কিছুক্ষণ ভেবে চিন্তে মুহূর্তেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বসলো। সবে 7:30 বাজে। শ্রাবণ এখনও বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে ক্যাফেটেরিয়ায়। টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল তৎক্ষণাৎ। স্ক্রিনে জল করলো অর্থি আপু দিয়ে সেভ করা নাম্বারটা দেখে হৃদয় কুঞ্চিত হলো তার। বন্ধুদেরকে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে সরে গেল মোবাইল হাতে। কল রিসিভ করে সালাম জানিয়ে প্রশ্ন করলো, সব ঠিক আছে তো আপু? সালামের জবাব দিল আর্থিকা। গম্ভীর কণ্ঠে বলল, না, নেই, কিচ্ছু ঠিক নেই। কেন, কি হয়েছে? তুমি কি বিয়ের জন্য প্রস্তুত শ্রাবণ? অনুকে বিয়ে করতে পারবে? আচমকা এমন কথায় অবাক হয় শ্রাবণ। ভাবার জন্য সময় না নিয়েই উত্তর দেয়, অবশ্যই প্রস্তুত। আমি তো কবে থেকে ওকে বিয়ের কথা বলেই যাচ্ছি, কিন্তু ওই তো রাজি হচ্ছে না আপু। ওর কথা ছাড়ো, যদি আজকালের মধ্যে অনুকে বিয়ে করতে বলি পারবে তাহলে? আশ্চর্যজনিত কণ্ঠে শ্রাবণ শুধালো, আজকে? আজ রাতে যদি তোমার সমস্যা না থাকে তাহলে আজ রাতেই, আর সমস্যা থেকে থাকলে না হয় কাল। করবে বিয়ে? নোভা রাজি? রাজি কি রাজি না তা জানি না, তবে ও তোমায় ভালোবাসে। এর থেকে বেশি কিছু জানার কি আর প্রয়োজন আছে? ওষ্ঠদ্বয় কানে বোধিত হলো শ্রাবণের। শীতল কণ্ঠে বলল, না। তা বাবা মাকে নিয়ে আসছো তো, নাকি আপত্তি আছে? মুচকি হাসে শ্রাবণ। উত্তর দেয়, না, নেই। তবে এখন তো 7:30 বাজে আপু। বাবা মাকে জানিয়ে সব কিছু ঠিকঠাক করতেও তো একটা সময়ের প্রয়োজন, তাই না? আর্থিকাও হাসে, বলে, আচ্ছা রাখি, তবে কাল দেখা হচ্ছে। ইনশাল্লাহ। মুচকি হাসে শ্রাবণ। কল কেটে দেয় আর্থিকা। পা বাড়ায় মায়ের ঘরের দিকে। মাকে তো জানাতে হবে সব কিছু, তাই না? মোবাইল পকেটে ভরে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসে শ্রাবণ। অফিস শেষে বাড়ি ফিরে এসেছে তানিম। ভেতরে প্রবেশ করেই বাবা মাকে ড্রয়িং রুমে পেয়ে গেল। পুলকিত হয়ে উঠল মন। বড় বড় কদম ফেলে সোফায় গিয়ে বসে পড়ল। মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, দেখেছ অনুভাকে? পছন্দ হয়েছে মা? ছেলের উৎসুক মুখশ্রী দেখতে ভেতরে চাপা কষ্ট অনুভব করলেন আফসানা। মুখখানি ওনার মলিন হলো। ওপর নিচ মাথা নাড়িয়ে বোঝালেন হ্যাঁ। অধরে হাসি ফুটে উঠল তানিমের। পুনরায় জিজ্ঞেস করল, বিয়েতে রাজি হয়েছে ওনার মা? তারিখ কি ঠিক করে এসেছো? তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না আফসানা। ছেলের এই হাসিটা মা হয়ে কী করে সে বিলীন হয়ে যেতে দেখবেন তিনি? উত্তরের অপেক্ষায় মায়ের পানে তাকিয়ে আছে তানিম। আজিজুল হক গলা ঝেড়ে বললেন, তার মা রাজি হলো, কনে এবং কনের বড় বোন রাজি নয়। মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে একজনের সঙ্গে, আর খুব শীঘ্রই তার সঙ্গেই বিয়ে দেবে। পিতার মুখ থেকে এমন কথা শুনে হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল তানিমের। ক্ষতবিক্ষত হয়ে উঠল হৃদয়। অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে মানে কি এর? কে সে? কার সঙ্গে বিয়ে? খুব রাগ হলো তানিমের। সেন্টার টেবিলের উপর রাখা রাজহংসী আকৃতির শোপিসটা ছুঁড়ে ফেলল মেঝেতে। পুত্রের এমন রাগ দেখে মুহূর্তেই চমকে ওঠেন কপতি যুগল। গভীর শঙ্কায় নিমজ্জিত হয়ে ওঠে আফসানার মন। বসা থেকে উঠে নিজ কক্ষের দিকে অগ্রসর হলো তানিম। বিড়বিড় করে বলল, আজ পর্যন্ত আমার যা যা পছন্দ হয়েছে সবই আমি পেয়েছি। আপনাকে তো আমি ছাড়ছি না অনুভা।
রাতের খাবারের উদ্দেশ্যে সকলে এসে উপস্থিত হয়েছে খাবার টেবিলে। সবার পর নিজ চেয়ারে এসে বসলো শ্রাবণ। শান্তা ছেলের প্লেটে বেড়ে দিলেন খাবার। সৌহার্দ্য দিন 15 আগেই আবারও ফিরে গেছে কানাডা। টেবিলে এখন 3 জন। হানিফ শেখ নিজ প্লেটের পানে দৃষ্টি রেখে মনোযোগ সহকারে খাবার খাচ্ছেন। ভেতরে ভেতরে শ্রাবণের উত্তেজনা বিরাজ করছে। যতই বাবা মায়ের সামনে বেফাস কথাবার্তা বলে ফেলুক না কেন, এই মুহূর্তে নিজের বিয়ের কথা বলতে বেশ লজ্জা করছে তার। শুকনো ঢোক গিলে নিজেকে ওপরে ওপরে যথাসম্ভব স্বাভাবিক এবং গম্ভীর রাখলো। গলা খাকারি দিয়ে বাবা মায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। সঙ্গে সঙ্গেই শান্তা ছেলের মুখপানে তাকালেন, কিন্তু হানিফ শেখের কোনো নড়চড় নেই। হেরফের না করে শ্রাবণ স্পষ্ট ভাষায় বলল, আমি বিয়ে করব। কথাটা দুজনে তেমন আমলে নিলেন না। শ্রাবণ পুনরায় বলল, কালকেই বিয়ে করব। এবারের কথাটা কাজে দিল। খাওয়া ছেড়ে পুত্রের পানে তাকালেন হানিফ শেখ। স্বামী স্ত্রী দুজনের মুখেই বিস্ময়। শান্তা বললেন, গতকাল না বললি সামনের শুক্রবার করবি, তাহলে? শুক্রবার আসতে অনেক দেরি মা, তাই কালই বিয়ে করব আমি। হানিফ শেখ গম্ভীর কণ্ঠে বললেন, মগের মুল্লুক নাকি? কালকের মধ্যেই কি করে বিয়ের আয়োজন করব? ঘরোয়াভাবে করব। আমরা যাব, কাজী ডাকবো, বিয়ে করব, তারপর চলে আসব, ব্যাস। তাই বলে হুটহাট সিদ্ধান্ত নিবি? মেয়ের বাড়ির লোকের মতামতেরও তো একটা ব্যাপার আছে নাকি? ওর বড় বোনের সঙ্গে কথা হয়েছে, তাদের কোনো আপত্তি নেই। আর তোমাদেরও থাকার কথা নয় মা। বিয়ে করলে আমি কালকেই করব, নইলে কখনো বিয়ের কথা আমাকে আর বলবে না। ছেলের কথায় এক মহা চিন্তায় পড়ে গেলেন হানিফ শেখ। হোনারি ছেলেগুলো এমন কেন? গতকাল বলে দেওয়ায় আজ 7 সকালেই বাড়িতে এসে হাজির হয়েছে মাজেদা। আজকের দিনটা ছুটি নেওয়ার জন্য গতকাল রাতে অফিসে মেল করে দিয়েছে আর্থিকা। মেজেদাকে নিয়ে দ্রুত সকালের নাস্তা তৈরি করে খেয়ে নিল সে। অফিসে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে টেবিলে এসে চেয়ার টেনে বসলো অনুভা। রুটি ছিঁড়ে মুখে পুরতেই তার সামনে এসে হাজির হলো আর্থিকা। শুধালো, অফিসে যাবি নাকি? খেতে খেতে সে উত্তর দিল, তুই যাবি না? না, ছুটি নিয়েছি। কেন? দরকার আছে তাই। সাথে তুইও আজ যাচ্ছিস না? ললাটে ভাঁজ পড়ে অনুভার। জিজ্ঞেস করে, কেন? গতকালকে ঘটনার জন্য যেতে নিষেধ করছিস? ওই সামান্য কারণে আমি অন্তত অফিস বন্ধ করতে পারবো না। চাকরির বাজার সম্পর্কে তো জানিসই তুই আপু। চটজলদি টেবিলের ওপর একটা ফর্দ রাখলো আর্থিকা। বলল, অত কিছু জানি না। আজ আর তোর অফিসে যাওয়া হচ্ছে না। এই রইল বাজারের ফর্দ। খাবারটা শেষ করে ফর্দ মিলিয়ে মিলিয়ে বাজার করে নিয়ে আয়। তুই তো আবার এই কাজে ভালোই পারদর্শী। বাম হাত দিয়ে ফর্দটা তুলে চোখের সামনে ধরলো অনুভা। লেখাগুলো পড়ে চমকে উঠল। জিজ্ঞেস করলো, এত কিছু? কেউ আসছে নাকি বাড়িতে? হ্যাঁ, এবার প্রশ্ন না করে তাড়াতাড়ি যা। তুই এলে রান্না বসাবো। কে আসবে তা তো বললি না আপু। চোখ পাকিয়ে শাসন করার ভঙ্গিতে ছোট বোনের পানে তাকালো আর্থিকা। তার এহেন দৃষ্টিতে নীরব হয়ে গেল অনুভা। রুটিটা শেষ করেই বাজারের ব্যাগ হাতে বের হলো বাড়ি থেকে। সে যেতেই মাজেদাকে নিয়ে ঘরদোর পরিষ্কার করতে নেমে পড়ল আর্থিকা। যদিও গতকালই তারা সব কিছু গুছিয়েছে, কিন্তু আজ বিশেষ একটা দিন থাকায় কোনো দিকেই কোনো খোঁজ রাখতে চাচ্ছে না সে। শান্তার দিনটা আজকে ব্যস্তময়। ছেলের বিয়ে দেওয়া কি কম ঝক্কি ঝামেলা নাকি? যতই ঘরোয়াভাবে বিয়ে হোক না কেন, খালি হাতে তো আর ছেলের জন্য বউ তুলতে পারেন না ঘরে। আলমারি থেকে বড় পুত্রবধূর জন্য গড়া গহনাগুলো বের করলেন তিনি। তার থেকে এক সেট গুছিয়ে নিলেন নিজের ব্যাগে। বাকিগুলো পুত্রবধূকে একেবারে বাড়িয়ে এনে তারপর বুঝিয়ে দেবেন। হানিফ শেখ ঘরে এলেন। স্ত্রীকে বিছানায় বসে গহনা হাতাতে দেখে শুধালেন, প্রয়োজনীয় সব নিয়েছো তো? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, রুবিকে আসতে বললে ভালো হতো না? এখন কিছু বলার প্রয়োজন নেই। আগে বিয়ে হোক, তারপর না হয় জানিও। মন ভার হলো শান্তার। আফসোস করে বললেন, ছেলেদের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। দুটো ছেলে আগে থেকে মেয়ে পছন্দ করে রেখেছে, তার উপর বিয়েটাও কিনা এমনভাবে সবাইকে না জানিয়ে করবে। মুচকি হাসলেন হানিফ শেখ। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করো না, বউভাত না হয় আমরা অনেক ধুমধাম করে করব, দেখে নিও। অনুভার চেয়ারটা আজ ফাঁকা। ফাঁকা চেয়ারের পানে তাকিয়ে ভেতরে ভেতরে ভীষণ রাগ হলো তানিমের। বিড়বিড় করে বলল, গতকালের ঘটনার জন্য কি আপনি আজ অফিস এলেন অনুভা? ঠিক আছে, আমিও দেখে নেব আপনি কতদিন না এসে থাকতে পারেন, কতদিন আমাকে এভাবে এড়িয়ে চলতে পারেন।
পরক্ষণেই ভেতরে একটা হাহাকার টের পেল তানিম। ইচ্ছে করলো অনুভা নামক মেয়েটির সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে, আমাকে বিয়ে করতে আপনি রাজি কেন হলেন অনুভা? আমি কি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? কেন যোগ্য নই? কোথায় কমতি আছে আমার? সব কিছু ভুলে গিয়ে একবার আমার হবেন অনুভা। খুব যত্ন করে ভালোবাসবো আপনাকে। ভাবতে ভাবতে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তানিমের। নিজ চেয়ারে শরীর হেলিয়ে বন্ধ করে নিল আঁখে যুগল। বাজার থেকে বাড়ি ফিরে বিছানায় শুয়ে আছে অনুভব। তখনই ঘরে প্রবেশ করলো আর্থিকা। হাতে তার একটা ছোট বাটি। তারা দিয়ে বোনের উদ্দেশ্যে বলল, এই তুই শুয়ে আছিস কেন এখনো? দেখি উঠতো তাড়াতাড়ি। বিরক্তির সহিত উঠে বসলো অনুভা। ক্লান্ত স্বরে শুধালো, কি? তার সম্মুখে বসলো আর্থিকা। বাটি থেকে ডাল বাটাটা নিয়ে চট করে অনুভার মুখে মাখাতে মাখাতে বলল, ইস, চেহারার কি অবস্থা হয়েছে একবার দেখেছিস আয়নাতে? একটু যত্ন কি করতে পারিস না? নাকমুখ কুচকে নিল অনুভা। জিজ্ঞেস করলো, কি এগুলো? ডাল বাটা মাখিয়ে দিয়ে যাচ্ছি, টানা আধা ঘন্টা পর গিয়ে মুখ ধুয়ে ফেলবি, বুঝেছিস? তোর সমস্যা কি বলতো? হঠাৎ আমার রূপচর্চা নিয়ে পড়লি কেন? আমার কি বিয়ে লেগেছে নাকি? কি আজ তোর বিয়ে। অবাক হলো অনুভা। আশ্চর্যজনিত কণ্ঠে শুধালো, মজা করছিস আপু? না তো। কার সাথে বিয়ে? কার সঙ্গে আবার? তোর প্রেমিক পুরুষের সঙ্গে। আটকে উঠল অনুভা। ভালো করে বড় বোনের মুখশ্রী পর্যবেক্ষণ করলো। হার্দিকা যে মজা করছে না তা সে সুনিশ্চিত হলো। বাড়িতে রান্নাবান্নার যে ধুম পড়েছে তাতে বোঝাই যাচ্ছে আজ বাড়িতে বিশেষ কিছু আছে। অবিশ্বাস্য সুরে বলল, শ্রাবণ। মুচকি হাসলো আর্থিকা। ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, বেচারা কতদিন তোর মতো গবেটের জন্য অপেক্ষা করবে? তাই ভাবলাম আজ দুটোকে ধরে বেঁধে একেবারে বিয়ে দিয়ে দিই। রাগ হলো অনুভার। নিজের মোবাইলটা হাতে নিয়ে কল লিস্টে যেতে যেতে বলল, শ্রাবণ তোর মাথায় এসব ঢুকিয়েছে তাই না? দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। চটজলদি তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল আর্থিকা। মুখ বাঁকিয়ে বলল, যত কথা সব বাসর ঘরে গিয়ে বলবি। আপাতত এই মোবাইলটা আমার কাছেই রইল। আর হ্যাঁ, শ্রাবণ বিয়ের ব্যাপারে আমায় কিচ্ছু বলেনি। গতকাল রাতে আমি তাকে জিজ্ঞেস করেছি তোকে বিয়ে করতে পারবে কিনা, আর ও রাজি হয়ে গেল। তাই বলে দিয়েছি যাতে আজকের মধ্যে বাবা মাকে নিয়ে চলে আসে বাড়িতে। আমায় না জিজ্ঞেস করেই কেন এসব করতে গেলি আপু? চমকপ্রদ হাসলো আর্থিকা। পরম মমতায় হাত রাখলো ছোট বোনের মাথায়। কোমল স্বরে বলল, নিজের ভালো পাগলেও বোঝে, শুধু তুই বুঝিস না। ছেলেটা তোকে খুব ভালোবাসে অনু। ওর চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি, সম্মান দেখেছি। শ্রাবণ ছাড়া অন্য কেউ তোকে ভালোবাসতে পারলেও বুঝতে পারবে বলে মনে হয় না। ভালোবাসার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোঝাপড়া। তাই অমন একটা মানুষকে কখনোই দূরে ঠেলে দিতে নেই, বরং পরম আবেশে তাকে আগলে রাখতে হয়। হ্যাঁ, আমি হয়তো তোকে না জানিয়ে হুট করে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, কিন্তু এর পেছনে কারণ আছে। আশা করি এতে তোর কোনো আপত্তি নেই। চোখ দুটো ঝাপসা হয়ে এলো অনুভার। দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো না। সূর্য অস্ত গেছে পশ্চিম আকাশে। কিচিরমিচির শব্দ তুলে আকাশপথে নিজেদের নেড়ে ফিরেছে পাখির দল। লাল টুকটুকে চমৎকার একটি বেনারসি নিয়ে মেয়ের ঘরে উপস্থিত হলেন সুফিয়া। বেনারসিটি মূলত উনি নিজেই পছন্দ করে কিনে নিয়েছিলেন বড় কন্যার জন্য, কিন্তু আর্থিকা সেই বেনারসি পরিধান করে কিছুতেই বিয়ের পিঁড়িতে বসবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছিল। বিয়েতে সে নিজ পছন্দসই একটি লেহেঙ্গা পরেছিল। তখন মনে মনে বেশ আফসোস নিয়ে যত্ন করে শাড়িটা নিজের কাছে রেখে দিয়েছিলেন সুফিয়া। ভেবেছিলেন বড় মেয়েকে না হয় শাড়িটা পরাতে পারেননি, কিন্তু ছোট মেয়ে তো আছে, তার বিয়েতেই না হয় শাড়িটা পরাবেন। বিছানায় হতাশ হয়ে বসে আছে অনুভা। মাকে দেখতেই সে নড়ে চড়ে উঠল। সুফিয়া হাস্যোজ্জ্বল মুখে বিছানায় এসে বসলেন মেয়ের সম্মুখে। শাড়িটা তুলে ধরে বললেন, আমার অনেক ইচ্ছে ছিল এই শাড়িটা পরে আমার মেয়ে তার নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি জমাবে, কিন্তু অর্থী তো এটা পড়লই না। তাই ভেবেছিলাম তোর বিয়ের সময় না হয় তোকেই পরাবো, কিন্তু বিয়ে করব না বলে তুইও যা শুরু করেছিলি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার স্বপ্নটা হয়তো আর পূরণই হবে না। এই অসম্পূর্ণ ইচ্ছে নিয়েই হয়তো আমাকে মরে যেতে হবে। যাক, অবশেষে মেয়ের বিয়ে হচ্ছে, তা পরবি এই শাড়িটা। আজ অনেকদিন বাদে মায়ের সেই কোমল গলাটা শুনতে পেল অনুভা। চোখের কোটরে জমল অশ্রু। ওপর নিচ মাথা নাড়ালো।
তৎক্ষণাৎ সুফিয়ার অধরে ফুটে উঠল হাসির রেখা। আজ অনেক দিন বাদে ভদ্রমহিলার মলিন মুখখানায় হাসির দেখা মিলল, যা দু চোখ ভরে দেখে নিল অনুভা। এই ছোট একটা কারণে মা হাসল ভেবেই বিস্মিত হলো। সুফিয়া আবদারের সুরে বললেন, আমি পরিয়ে দিই। অনুভা জড়ানো গলায় উত্তর দিল, দাও। আশানুরূপ উত্তর পেয়ে পুলকিত হয়ে উঠল সুফিয়ার মন। শাড়ির ভাঁজ খুললেন। তৎক্ষণাৎ কয়েকটা গহনার বাক্স দৃষ্টিগোচর হলো অনুভার। হৃদয় কুঞ্চিত হলো তার। কৌতূহলী কণ্ঠে শুধালো, এই বক্সগুলোতে কি আছে মা? মেয়ের প্রশ্নে বাক্সের পানে তাকালেন সুফিয়া। একে একে বাক্স তিনটে খুলে বললেন, কি আবার গহনা? একটা বাক্সে গলার মোটা হার আর কানের একজোড়া ঝুমকো, আরেকটাতে সোনার দুটো মোটা বালা, তৃতীয় ছোট বক্সে সোনার দুটো আংটি। এতগুলো দেখে বিস্ময় প্রগাঢ় হলো অনুভার। সুধায়, এগুলো কোত্থেকে এলো মা? তুমি না সব গয়না বিক্রি করে দিয়েছিলে? মৃদু হাসলেন সুফিয়া, বললেন, যেসব গহনা বিক্রি করে দিয়েছিলাম ওগুলো ছিল আমার বিয়ে আর ভৌবাথের গয়না, আর এগুলো আমি তোর জন্য করেছিলাম, তাই আর হাত দেওয়ার সাহস পাইনি। শাড়ির সাথে এগুলো তুলে রেখেছিলাম। অর্থিরগুলো তো অর্থিকে বিয়ের সময় দিয়ে দিয়েছিলাম, তার সাথে তোর বাবাও নতুন নতুন অনেক গহনা গড়িয়ে দিয়েছিল, কিন্তু সেসব তো আর ওর ননদেরা ফেরত দিল না, নিজেরাই আত্মসাৎ করলো। অর্থির বিয়ের সময় তোর বাবা বলেছিল তোর বিয়ের সময়ও নাকি নতুন নতুন অনেক গহনা গড়িয়ে দিবে, বড় মেয়ের মতো ছোট মেয়েকেও সোনা দিয়ে মুড়িয়ে তারপর শ্বশুর বাড়িতে পাঠাবে, কিন্তু তার তো আর হলো না, তাই আর কি করার, এইটুকুই রাখ মা, আর পারলে মাফ করে দিস বাবাকে। বলেই আঁচলে চোখ মুছলেন সুফিয়া। মাকে জড়িয়ে ধরল অনুভা, ভারী কণ্ঠে বলল, তোমাদের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই মা, তাহলে মাফ করার প্রশ্ন আসছে কোত্থেকে? প্রশ্ন হলেন সুফিয়া। নিজের থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়ে বললেন, হয়েছে, এবার তৈরি হতে হবে তো নাকি, ওদের তো আর আসার সময় হয়ে গেল। লাজুক হাসলো অনুভা, মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করলো। কালো রঙের গাড়িটা এসে থামলো নির্দিষ্ট বিল্ডিংয়ের সামনে। হানিফ শেখ এবং শান্তা নামলেন গাড়ি থেকে। তাদের পিছু পিছু নামলো শ্রাবণও। গাড়ির ডিকি থেকে ড্রাইভারের সাহায্যে নামানো হলো সঙ্গে আনা মিষ্টান্ন আর ফলমূলের প্যাকেট। ভেতরের দিকে হাঁটা ধরলেন হানিফ শেখ, ওনার সঙ্গে ব্যাগ হাতে ড্রাইভার লোকটি। শান্তা হাঁটছেন ছেলের সঙ্গে। ফিসফিস করে বললেন, আমার তো হার্টবিট বাড়ছে রে মেহু। একদম মেহু মেহু বলে ডাকবে না মা। আহা, অভ্যাস হয়ে গেছে তো। হোক অভ্যাস, তবু ডাকবে না। আর ভেতরে তো একদমই নয়, আমার মান সম্মানের ব্যাপার মা। মুখ বাঁকালেন শান্তা, বললেন, মান সম্মান? তোর আবার মান সম্মান আছে? বিয়ের দিন মাকে তৈরি বউ দেখাতে নিয়ে এসেছে, তার আবার মান সম্মান? কথাটা বলেই আগে আগে হাঁটতে লাগলেন শান্তা। একটা সিঁড়ি অতিক্রম করতে মস্তিষ্কে কিছু একটা উকি দিল শ্রাবণের। দাঁড়িয়ে পড়ল পথিমধ্যে, গলা উঁচিয়ে পিতার উদ্দেশ্যে বলল, যা বাবা, আমি তো একটা জিনিস আনতেই ভুলে গিয়েছি। হানিফ শেখও থেমে পুত্রের পানে তাকালেন, জিজ্ঞেস করলেন, কি আনতে আবার ভুলে গেলে? সবই তো নেওয়া হয়েছে। আমার নেওয়া হয়নি, তোমরা ভেতরে যাও, আমি ওই জিনিসটা নিয়ে আসছি। বলেই নিচে নামা ধরল শ্রাবণ। হানিফ শেখ পিছু ডেকে শুধালেন, আরে কোন ফ্ল্যাট সেটা তো আমরা জানি না। 4th ফ্লোর, বাম দিকে 2 নম্বর ফ্ল্যাট। কথা শেষ করে চলে গেল শ্রাবণ। তার কথা মতো স্ত্রীকে নিয়ে সেদিকেই পা বাড়ালেন হানিফ শেখ। নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল একজন প্রাপ্তবয়স্ক নারী। হানিফ শেখ সৌজন্য হেসে বললেন, আমরা শ্রাবণের বাবা মা। মেয়েটি হেসে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়িয়ে বলল, আমি মেয়ের বড় বোন, ভেতরে আসুন। ওনাদের নিয়ে সোফায় বসলো আর্থিকা। ডেকে আনলো মাকে। সুফিয়া এসেও বসলেন সোফায়, সালাম বিনিময় করলেন। মাজেদা এসে শরবত আর কিছু নাস্তা সেন্টার টেবিলের ওপর রেখে ওনাদের আনা মিষ্টির প্যাকেটগুলো নিয়ে চলে গেল ভেতরে। একে অপরের সঙ্গে মুহূর্তে পরিচয় পর্ব শুরু হলো। হবু পুত্রবধূকে দেখার জন্য মন উথাল পাথাল করছে শান্তার। আর না পেরে এবার বলেই বসলেন, মেয়েকে আনো না, ওকে দেখার জন্য তো আমার আর তস হয়েছে না। স্ত্রীর এহেন কথায় অপ্রস্তুত হলেন হানিফ শেখ। জোরপূর্বক হেসে বললেন, কি বলবো বলুন তো, আমরা হয়তো প্রথম বাবা মা যারা কিনা বিয়ের দিন পুত্রবধূর সঙ্গে পরিচিত হব, পুত্রবধূকে চোখের দেখা দেখতে পাবো, তাই শ্রাবণের মা একটু কৌতূহলী হয়ে আছে। ওনাদের কথায় সুফিয়া চমকান। চমকিত কণ্ঠে শুধান, সে কি
এর আগে আপনারা অনুকে দেখেননি? কোনো ফটোও দেখেননি? শান্তা পাল্টা প্রশ্ন করেন। মেয়ের নাম বুঝি অনু? চমকের পরিমাণ বৃদ্ধি পেল সুফিয়ার। দুদিকে মাথা নাড়িয়ে বললেন, আমার ছোট মেয়ের নাম অনুভা হাসান, ডাকনাম অনু। সুন্দর নাম। আমাদের ছেলেদের কথা আর কি বলবো, ছোটটা প্রাণোচ্ছল হলেও বড়টা হয়েছে একেবারেই বিপরীত। সহজে মুখ ফুটে কিছু বলতেই চায় না। এই যে বিয়ের জন্য যখন আমি মেয়ে দেখার চাপ দিলাম, তখনই বললো আমার বউ হিসেবে মেয়ে অলরেডি পছন্দই আছে মা। তারপর যখন ওর পছন্দের মেয়ে দেখতে চাইলাম, তখন জানেন কি বলে যে আহা মা, এত আগে বউ দেখি কি করবে বলো তো, বিয়ের পর তো একেবারেই তোমার কাছেই চলে আসবে, তখন মন ভরে দেখে নিও তাকে, বলেই শব্দহীন হাসলেন শান্তা। সুফিয়া ভেতর ভেতর বেশ চমকাচ্ছেন। এ আবার কেমন দাঁড়ার ছেলে? প্রশ্ন করলেন। ছেলেকে দেখতে পাচ্ছি না যে, কোথায় ও? হানিফ শেখ উত্তরে বললেন, ও এসেছে, কি যেন আনতে ভুলে গেছে, সেটাই আনতে গিয়েছে, চলে আসবে। শান্তা এবার অশান্ত কণ্ঠে বললেন, আপা মেয়েকে নিয়ে আসো না। তখনই ড্রয়িং রুমে অনুভাকে নিয়ে হাজির হলো আর্থিকা। এনে বসালো সোফার এক স্থানে। হাতের তালু, পায়ের পাতা এতক্ষণে ঘেমে গেছে অনুভার। ভেতরে বয়ে যাচ্ছে ঝড়। কি অদ্ভুত অনুভূতি! জড়সড় হয়ে বসে রইল চুপচাপ। শান্তা এক দৃষ্টে তার পানে তাকিয়ে থেকে একটু এগিয়ে গিয়ে বসল। থুতনিতে ধরে মুখ উঁচু করে আনমনে বলে উঠল, মাশাআল্লাহ, কি স্নিগ্ধ। এই কথাটাই যেন ছিল অনুভার অস্বস্তি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লজ্জায় নুইয়ে গেল সে। ফর্সা মুখশ্রীতে ছড়িয়ে গেল রক্তিমাভা। তাও চোখে পড়ল শান্তার। প্রসন্ন হেসে বললেন, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। বড় ভ্যানিটি ব্যাগ থেকে দুটো মোটা সোনার বালা বের করলেন শান্তা। অনুভার হাত দুটো টেনে নিজের কোলে এনে পড়াতে পড়াতে বললেন, এখন বুঝলাম কেন আমার খুঁতখুঁতে গম্ভীর স্বভাবের ছেলেটা তোমার প্রেমেতে মরেছে। বাকরুদ্দের ন্যায় বসে রইল অনুভা। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। মনে মনে অজস্র গালি দিচ্ছে শ্রাবণ নামক অসহ্য পুরুষটিকে। তার এমন পাগলামির কারণেই তো আজ অনুভাকে এমন বিপাকে পড়তে হলো। নিজের কাজ সেরে এসে উপস্থিত হলো শ্রাবণ। দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করে নির্দিষ্ট মানুষের দিকে দৃষ্টি যেতেই ভেতরটা হাহাকার করে উঠল তার। লাল টুকটুকে শাড়ি পরিহিত এক রমণী বসে আছে মায়ের পাশে। রমণীর এই রূপের সঙ্গে অপরিচিত প্রেমিক পুরুষটি। এত বছরের পরিচয় এবং গোপন প্রণয়ে এই প্রথম মেয়েটির এমন রূপ দু চোখ ভরে দেখে নিল শ্রাবণ। পুত্রকে দৃষ্টিগোচর হলো হানিফ শেখের। উৎফুল্ল কণ্ঠে বললেন, এই তো শ্রাবণ এসে গেছে, দেখি এদিকে আয়। পিতার কণ্ঠস্বরে ধ্যান ভাঙল শ্রাবণের। সুফিয়াকে সালাম জানিয়ে বসে পড়ল পিতার পাশে। ছেলেটাকে চিনতে তেমন অসুবিধে হলো না সুফিয়ার। কামরুল হাসান যেদিন মারা গেলেন সেদিন তো এই ছেলেকে দেখেছিলেন উনি। এই ছেলেই তো ওনাদের অনেক সাহায্য করেছে। তবে সেদিন একটা শোকের মধ্যে থেকে অত ভালো করে দেখা হয়নি ছেলেটাকে। তবে আজ মন ভরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিলেন তাকে। মনে মনে উচ্চারণ করলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলের উদ্দেশ্যে শান্তা উৎফুল্ল কণ্ঠে বলে উঠলেন, তোর পছন্দ আছে রে মেহু, আমার কিন্তু বৌমাকে খুব মনে ধরেছে। মনে মনে মায়ের উপর চরম ক্ষিপ্ত হলো শ্রাবণ। এতবার বলে দেওয়ার পরেও কিনা আবারও মা তাকে এই নামে ডাকলো। এখনও একবারের জন্য শ্রাবণের মুখপানে তাকায়নি অনুভা। হবু শাশুড়ির এমন কথাতে লজ্জার পর্দা থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সেই লাজুক মুখশ্রীটাও দেখে নিল শ্রাবণ। জিভের ডগা দিয়ে ভিজিয়ে নিল ওষ্ঠদ্বয়।